সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সামিউল ইসলাম, সহকারী শিক্ষক, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। আমি আজ তোমাদের মাঝে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং উপভোগ করবে। তাহলে এসো দেরি না করে শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্বস এর কতিপয় রুলস বা নিয়ম রয়েছে, বেশ কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো নিচে আলোচনা করা হলো। তোমরা যদি সবাই একটু লক্ষ্য করো এবং এই নিয়মগুলো আয়ত্ত করতে পারো, তাহলে অতি সহজেই রাইট ফর্ম অফ ভার্বস এর প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে, সঠিক উত্তর লিখতে পারবে। আজ আমি তোমাদের মাঝে কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে। অর্থাৎ সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হলে, তাহলে আমরা ভার্বের শেষে এস বাই এস যোগ করব। যেমন দেখো, হি রাইট এ পোয়েম, ব্র্যাকেটের মধ্যে রয়েছে রাইট। এই সেন্টেন্সটিতে আমরা লক্ষ্য করছি সাবজেক্ট হিসেবে হি রয়েছে, অর্থাৎ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের এই সেন্টেন্সে ভার্বের শেষে এস যুক্ত করতে হবে। অর্থাৎ সঠিক উত্তরটি হবে হি রাইটস এ পোয়েম, সে একটি কবিতা লিখে। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, দা বয় প্লে ক্রিকেট, ব্র্যাকেটে রয়েছে প্লে, আর সাবজেক্ট হিসেবে দা বয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে রয়েছে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সুতরাং আমাদের এই সেন্টেন্সটিতে প্লেয়ার শেষে একটি অতিরিক্ত এস যুক্ত করতে হবে এবং সঠিক আনসারটি হবে দা বয় প্লেইজ ক্রিকেট। আশা করি এই রুলসটি বুঝতে পেরেছ। রুল 2 অর্থাৎ 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মে রয়েছে, সেন্টেন্স দ্বারা যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম ইত্যাদি বোঝায়, তাহলে সেই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। অর্থাৎ সেন্টেন্স দ্বারা কোনো অভ্যাসগত কাজ কিংবা চিরন্তন সত্য বোঝালে সেই সেন্টেন্সটিও বা বাক্যটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখো এখানে দুটি উদাহরণ রয়েছে, একটু লক্ষ্য করো। প্রথম উদাহরণটিতে রয়েছে দা মুন গিভ আস লাইট, ব্র্যাকেটে রয়েছে গিভ। যেহেতু সাবজেক্ট হিসেবে দা মুন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেহেতু আমাদের ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে এবং সঠিক উত্তরটি হবে দা মুন গিভস আস লাইট। তারপরে সেন্টেন্সটিতে the sun rise the east, the sun rise in the east। এই সেন্টেন্সটিতেও সাবজেক্ট হিসেবে রয়েছে the sun অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটিতেও ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে এবং সঠিক উত্তরটি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ভার্বের শেষে একটি অতিরিক্ত এস যুক্ত করতে হলো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট।
আশা করি বুঝতে পেরেছ। তারপর রুল 3, 3 নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি, কোন সেন্টেন্সে যদি জেনারেলি, নরমালি, occasionally, sometimes, often, always, regularly, daily, everyday, usually ইত্যাদি থাকে এবং নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকে, তাহলে ওই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ না থেকে generally, normally, occasionally, sometimes, often, always, regularly, daily, everyday, usually ইত্যাদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। দেখো আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। He go to school regularly. সে নিয়মিত স্কুলে যায়। এই বাক্যে আমরা রেগুলারলি দেখতে পাচ্ছি, কিন্তু অতীত বা ভবিষ্যতের কোনো কিছু উল্লেখ নাই, অর্থাৎ এই বাক্যের মধ্যে কোনো সময়ের উল্লেখ নাই। সময়ের উল্লেখ না থাকা এবং বাক্যটিতে রেগুলারলি থাকায় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে ব্র্যাকেটে যে ভার্ব রয়েছে গো, এই ভার্বটির শেষে আমাদের একটি অতিরিক্ত ইএস যুক্ত করতে হবে, কারণ সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে হি। তাহলে আমাদের সঠিক আনসার হবে হি গোজ টু স্কুল রেগুলারলি। রেগুলারলি থাকার জন্য এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেহেতু কোনো সময়ের উল্লেখ নাই। তারপরে সেন্টেন্সটি দেখো, রিফাত সামটাইমস সুইম ইন দ্য রিভার। এই বাক্যটিতে রয়েছে সামটাইমস। পাস্ট কিংবা ফিউচারে কোনো কিছু উল্লেখ নাই, এই বাক্যটিতে পাস্ট কিংবা ফিউচারে কোনো কিছু উল্লেখ নাই এবং বাক্যটিতে রয়েছে সামটাইমস। সুতরাং এই বাক্যটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এবং সাবজেক্ট হিসেবে রয়েছে রিফাত, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে, অর্থাৎ রিফাত সামটাইমস সুইমস ইন দ্য রিভার। এখানে আমাদের ভার্বের শেষে একটি এস যুক্ত করতে হলো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে এবং সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। তাহলে আমরা এই দুইটি বাক্যের মধ্যে দেখতে পেলাম অতীত কিংবা ভবিষ্যতের কোনো কিছু উল্লেখ নাই এবং রেগুলারলি ও সামটাইমস উল্লেখ রয়েছে এবং বাক্য দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তারপর আমরা 4 নাম্বার নিয়ম দেখতে পাচ্ছি, বর্তমানে চলছে এমন কোন কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস মানে চলমান, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলমান, অর্থাৎ বর্তমানে চলতেছে এমন কোন কাজ বোঝালেই সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। সেন্টেন্স যদি নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে ইত্যাদি থাকে, তাহলে সাধারণত ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়। অর্থাৎ সেন্টেন্সে যদি নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে ইত্যাদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়। এখানে দুটি সেন্টেন্স লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সটিতে রয়েছে দা বয় প্লে ফুটবল নাও। এখানে ব্র্যাকেটে রয়েছে প্লে এবং এই বাক্যের মধ্যে নাও দেখতে পাচ্ছি আমরা, নাও। নাও থাকার জন্য এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে দা বয় ইজ প্লেইং ফুটবল নাও, অর্থাৎ বালকটি এই মুহূর্তে বা এখন ফুটবল খেলতেছে। বালকটি এখন ফুটবল খেলতেছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পর ইজ বসানো হলো এবং ভার্বের শেষে আইএনজি বসানো হলো। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তোমরা জানো
সাবজেক্টের পরে এম ইজ আর থেকে যে কোনো একটি ভার্ব হয় পার্সন অনুসারে এম ইজ আর থেকে একটি ভার্ব নিতে হয়, তারপর ভার্ব আইএনজি হয়। সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্ব আইএনজি হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হলো দা বয় ইজ প্লেইং ফুটবল নাও। বালকটি এখন ফুটবল খেলতেছে। তারপরে সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি আমরা there was TV at this moment. There was TV at this moment. এই মুহূর্তে তারা টিভি দেখছে বা দেখতেছে। এই বাক্যটিতে রয়েছে at this moment। আমরা ইতিপূর্বে জেনেছি বাক্যে যদি at this moment থাকে তাহলে সেটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে যেহেতু at this moment রয়েছে সেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। সঠিক উত্তরটি হবে they are watching TV at this moment. তারা এই মুহূর্তে টিভি দেখতেছে। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল রয়েছে দে, দে এরপর একটি প্লুরাল ভার্ব নিতে হবে আর। দে আর ওয়াচিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের আইএনজি হয়। এখানে আর হলো দে বসার জন্য, অর্থাৎ পারসন অনুসারে এখানে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আর বসাতে হচ্ছে এবং ভার্বের শেষে আইএনজি কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। সুতরাং এই সেন্টেন্সটি দে আর ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরের নিয়ম আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর রুল। সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্সের মাঝে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ থাকলে, সেন্টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। কিন্তু হ্যাভ হ্যাজ যদি প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হিসেবে থাকে তাহলে কিন্তু সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। আমি আবারও বলছি, সেন্টেন্স এ যদি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। অন্যদিকে হ্যাভ হ্যাজ যদি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে সেটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে লক্ষ্য করি, আই হ্যাভ মাই মিল, ব্র্যাকেটে হ্যাভ রয়েছে, আগে হ্যাভ রয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, আবার ব্র্যাকেটের মধ্যে একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে হ্যাভ রয়েছে। হ্যাভ এর বেশ কয়েকটি অর্থ রয়েছে, যেমন আছে, আবার আরেকটি অর্থ রয়েছে খাওয়া। এই বাক্যটিতে হ্যাভ অর্থ ব্যবহৃত হয়েছে খাওয়া হিসেবে। এই ব্র্যাকেটের হ্যাভ এর পূর্বে আরেকটি হ্যাভ দেখতে পাচ্ছি আমরা, এই হ্যাভটি হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আর ব্র্যাকেটের ভার্বটি হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। ব্র্যাকেটের হ্যাভ ভার্বটির অর্থ হচ্ছে খাওয়া। আই হ্যাভ মাই মিল, আমি আমার খাবার খেয়েছি। যেহেতু আমি এই সেন্টেন্সটিতে হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে, তাহলে আমরা বুঝতে পাচ্ছি এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি বুঝতে পারছি সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাভ হ্যাজ থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় পারফেক্ট টেন্সে, সকল পারফেক্ট টেন্সে। তাহলে আমাকে ব্র্যাকেটের হ্যাভ ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্ম বানাতে হবে। আমরা জানি হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে এই বাক্যটিতে সঠিক ভার্বের হবে আই হ্যাভ হ্যাড মাই মিল। এবার সঠিক বাক্যটি হবে আই হ্যাভ হ্যাড মাই মিল। এই হ্যাড হলো হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমি খাবার খেয়েছি। তারপর আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, হ্যাভ ইউ এভার বি টু দ্য জো। হ্যাভ ইউ এভার বি টু দ্য জো,
এই বাক্যটিতে হ্যাভ রয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ রয়েছে এবং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে এবং সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন পাই, তাহলে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। এই বাক্যটিতে যেহেতু হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সেহেতু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে এবং সঠিক বাক্যটি বা ভার্বের সঠিক রূপ হবে এখানে হ্যাভ ইউ এভার বিন টু দ্য জু? কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু দ্য জু? তাহলে এখানে আমাদেরকে বি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে। এই ভার্বটির পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম বসাতে হলো হ্যাভ থাকার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর রুল 6, 6 নাম্বার নিয়ম আমরা দেখতে পাচ্ছি, কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, অলরেডি, ইয়েট, এভার, ইন দ্য মিন টাইম, এভার ইত্যাদি যুক্ত থাকে, তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। এই বাক্যটিতে উদাহরণটি লক্ষ্য করো, হি জয়েন দেয়ার রিসেন্টলি। এই বাক্যটিতে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি। রিসেন্টলি থাকলে সাধারণত বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। আমরা ইতিপূর্বে জেনেছি, যদি কোনো বাক্যের মধ্যে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, অলরেডি, ইয়েট, এভার, ইন দ্য মিন টাইম এগুলো থাকে, তাহলে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। এখানে রিসেন্টলি থাকার জন্য এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হবে হি হ্যাজ জয়েন্ট দেয়ার রিসেন্টলি। সে সেখানে সম্প্রতি যোগদান করেছে, সে সেখানে সম্প্রতি যোগদান করিয়াছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বসবে, আর অন্য সব জায়গায় হ্যাভ বসবে। এখানে যেহেতু সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আছে, সেহেতু এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত। হি হ্যাজ জয়েন্ট দেয়ার রিসেন্টলি। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, I received the letter just now. আমি এইমাত্র চিঠিটি গ্রহণ করিয়াছি। এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি জাস্ট নাও রয়েছে। আমরা ইতিপূর্বে জেনেছি জাস্ট নাও থাকলেও সেই সেন্টেন্সটি বা বাক্যটিও সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়। যেহেতু এখানে জাস্ট নাও পেয়েছি, সেহেতু এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবং সঠিক উত্তর হবে আই হ্যাভ রিসিভড দ্য লেটার জাস্ট নাও। এইমাত্র চিঠিটি গ্রহণ করিয়াছি। এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ বসেছে। হ্যাভ যেহেতু সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন রয়েছে, আমি তো পূর্বে বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কেবল হ্যাজ বসবে, আর বাদ বাকি সব জায়গায় হ্যাভ বসবে। এখানে আই অর্থাৎ ফার্স্ট পারসন হওয়ার জন্য হ্যাভ বসেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর রুল 7 অর্থাৎ 7 নাম্বার নিয়ম, সেন্টেন্স এ is, every, everyone, everybody, everything, any, anyone, anybody, anything, many, a, nobody, no one, nothing, something, someone, one of, either, neither ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। আমি আবারও বলছি, সেন্টেন্সে যদি is, every, everyone, everybody, everything, any, anyone,
anybody, anything, many a, nobody, no one, nothing, something, someone, one of, either, neither ইত্যাদি থাকে, তাহলে ভার্বটি সিঙ্গুলার নাম্বার। লক্ষ্য করো, তিনটি উদাহরণ লক্ষ্য করো। এভরি মাদার লাভ হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এই বাক্যটিতে এভরি রয়েছে, এভরি থাকলে ভার্বটি সিঙ্গুলার হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে বা তার সন্তানকে ভালোবাসে। তারপরে সেন্টেন্সটি লক্ষ্য করো। Many a boy ruin his career through laziness, এই বাক্যটিতে many a রয়েছে, তাহলে বাক্যটিও সিঙ্গুলার, ভার্বটি সিঙ্গুলার হবে। Many a boy ruins his career through laziness। আরেকটি উদাহরণ লক্ষ্য করো। One of the students be very brilliant, এই বাক্যটিতে one of the রয়েছে, এই বাক্যটিতে one of the রয়েছে। আমরা ইতিপূর্বে জেনেছি one of যদি থাকে তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। এখানে হবে one of the students is very brilliant অথবা one of the students was brilliant। আমরা যদি প্রেজেন্ট হিসেবে ব্যবহার করি তাহলে one of the students is এবং past হিসেবে ব্যবহার করলে was very brilliant। students is অথবা was very brilliant। আশা করি বুঝতে পেরেছ। For rule 8 অর্থাৎ 8 নাম্বার নিয়ম, একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব এর সিঙ্গুলার নাম্বার। একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বের সিঙ্গুলার নাম্বার হবে। অর্থাৎ সাবজেক্টটা দেখতে প্লুরাল মনে হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন 60 miles be a long way, এখানে 60 miles দেখে মনে হচ্ছে সাবজেক্টটি প্লুরাল হিসেবে আছে, কিন্তু একই দৈর্ঘ্য হওয়ায় এখানে ভার্বটি হবে সিঙ্গুলার। 60 miles is a long way, 60 miles is a long way। আরেকটি সেন্টেন্স, 50 cents be enough for him, ব্র্যাকেটে রয়েছে বি, এই বি ভার্বটিকেও সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। 50 cents is enough for him অথবা 50 cents was enough for him, প্রেজেন্ট হিসেবে ব্যবহার করলে is এবং পাস্ট হিসেবে ব্যবহার করলে was। আশা করি বুঝতে পেরেছো। তারপর রুল 9 অর্থাৎ 9 নাম্বার নিয়ম, সেন্টেন্সে yesterday, ago, long since, long before, last যুক্ত কোনো কথা, last night, last week, last month, last year ইত্যাদি অতীত সূচক শব্দ বা ফ্রেজ থাকলে এটি সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হবে। আবারও বলছি, সেন্টেন্স যদি yesterday, ago, long since, long before বা লাস্ট যুক্ত কোনো শব্দ থাকলে লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার ইত্যাদি থাকলে সেই ভার্বটি পাস্ট ফর্মের হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম হবে। নিচে দুটো উদাহরণ লক্ষ্য করো। She draw a picture yesterday, এই বাক্যটিতে yesterday রয়েছে অর্থাৎ গতকাল, অতীত সূচক একটি শব্দ। yesterday থাকার জন্য বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে, ভার্বটি হবে পাস্ট ফর্ম। She draw a picture yesterday অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তারপর আরেকটি বাক্য দেখো, রহিম নট গো টু স্কুল yesterday, এই বাক্যটিতেও yesterday রয়েছে, yesterday থাকার জন্য এটিও পাস্ট ইনডিফিনিট। সঠিক উত্তর হবে রহিম ডিড নট গো টু স্কুল yesterday
রহিম did not go to school yesterday. রহিম গতকাল স্কুলে যায়নি। নেগেটিভ সেন্টেন্স হওয়ায় পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহার করতে হয়। যদি সেন্টেন্সটি নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভের হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হয়। এজন্য এই বাক্যটিতে রহিম ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে ডিড ব্যবহার করা হলো, ডিড নট। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর রুল 10 অর্থাৎ 10 নম্বর নিয়ম। সাধারণত সেন্টেন্সে টুমরো, নেক্সট, ইন ফিউচার ইত্যাদি ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড বা ফ্রেজ থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। সেন্টেন্সে যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো ওয়ার্ড শব্দ থাকে বা কোনো ফ্রেজ থাকে তাহলে সেটি সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্সে। টুমরো, নেক্সট, ইন ফিউচার এগুলো হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক। দুটি উদাহরণ লক্ষ্য করো। আই বাই এ কার ইন ফিউচার, অর্থাৎ আমি ভবিষ্যতে গাড়ি কিনবো। ইন ফিউচার রয়েছে একটি ভবিষ্যৎ নির্দেশক, জন্য এই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্সের হবে। সঠিক ভার্বের সঠিক রূপ হবে শ্যাল বাই। আই শ্যাল বাই এ কার ইন ফিউচার। এই সেন্টেন্সটি হবে, সঠিক সেন্টেন্সটি হবে আই শ্যাল বাই এ কার ইন ফিউচার। আমি ভবিষ্যতে একটি গাড়ি কিনবো। তোমরা জানো ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল বসে মূল ভার্বের পূর্বে। শ্যাল বা উইল তারপর ভার্বের মূল রূপ বসাতে হয়। এখানে ব্র্যাকেটে বাই রয়েছে, তাহলে আমাদেরকে সাবজেক্টের পর আই ব্যবহৃত হওয়ার জন্য শ্যাল বসাতে। ফার্স্ট পারসন যদি হয় তাহলে আমরা শ্যাল ব্যবহার করব, অন্যথায় উইল ব্যবহার করব। আর বর্তমানে আমরা সব জায়গায় উইলও ব্যবহার করতে পারি। I shall buy a car in future. তারপরে সেন্টেন্সটি লক্ষ্য করো। বুশরা কাম ফ্রম ঢাকা টুমরো। বুশরা কাম ফ্রম ঢাকা টুমরো। এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ নির্দেশক একটি শব্দ টুমরো রয়েছে। টুমরো থাকার জন্য আমরা এই বাক্যটিকে আমাদের ফিউচার ইনডিফিনিট বানাতে হবে। তাহলে এখানে হবে সাবজেক্টের পর উইল বসাতে হবে। বুশরা উইল কাম ফ্রম ঢাকা টুমরো, অর্থাৎ বুশরা আগামীকাল ঢাকা থেকে আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে রাইট ফর্ম অফ ভার্বস এর 10টি নিয়ম আলোচনা করলাম। তোমরা এই নিয়মগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আমি পরবর্তী ক্লাসে তোমাদের অন্যান্য নিয়মগুলো নিয়ে আলোচনা করব। একটি কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে ভালো ফলাফল করতে পারবে। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।